আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টেনিস স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিস ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির পর্ব 1। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমাদের ত্রিকোণমিতি সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে হচ্ছে ত্রিকোণমিতিক কোণ কি আর জ্যামিতিক কোণ কি। ইউজুয়ালি আমরা কি জানি যে যদি কোনো দুইটা সরল রেখা, সাপোজ এটা হচ্ছে একটা সরল রেখা আর এটা হচ্ছে আরেকটা সরল রেখা, এরা পরস্পরকে ছেদ করে, তাহলে এই ছেদবিন্দুতে আমার হচ্ছে কোণ উৎপন্ন হয়। ছেদবিন্দুতে কোণ কটা উৎপন্ন হয়? একটা, দুইটা, তিনটা, চারটা। অথবা যদি দুইটা রশ্মি পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়, মানে তাদের শীর্ষবিন্দু যেটা সেটা যদি সেম হয়, তাহলে ওই বিন্দুতে আমার একটা কোণ উৎপন্ন হয়। এই দুইটাই হচ্ছে আমার জ্যামিতিক কোণ। তাহলে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্যটা কোথায়? ত্রিকোণমিতিক কোণটা হচ্ছে যে এখানে একটা সবসময় স্থির রেখা থাকবে আর একটা চলমান রেখা থাকবে, বা আদি রেখা থাকবে, একটা চলমান রেখা থাকবে একটা। যেমন আমরা তো জানি এটা হচ্ছে আমার স্থানাঙ্ক অক্ষ ব্যবস্থার এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো এক্স অক্ষটাকে আমরা সবসময় বলি হচ্ছে আদি রেখা, আর ওয়াই অক্ষটাকে আমরা সবসময় বলি হচ্ছে চলমান রেখা। এখন এই আদি রেখার সাপেক্ষে চলমান রেখা ঘুরতে ঘুরতে যে কোণগুলো উৎপন্ন করে এটা হচ্ছে আমার ত্রিকোণমিতিক কোণ। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে চলমান রেখা যখন ঘুরবে তা তো একবার ঘুরবে না, তারা অনেকবার ঘুরতে থাকবে। তো যতবার ঘুরবে ততবার কিন্তু কোণের মান আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন যখন আদি রেখাটা আমার এখানে ফিক্সড এবং চলমান রেখাটাও ঠিক এটার উপরে আছে, তার মানে কি এটা হচ্ছে আদি রেখা, এর উপরে আমি আরেকটা আঁকলাম সেটা হচ্ছে আমার চলমান রেখা। তাহলে আদি রেখা আর চলমান রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল তখন কত হয়ে যাবে? 0 ডিগ্রি। তারপর ধরা যাক চলমান রেখাটা একটু উপরে উঠলো, অ্যাঙ্গেলটা আসলো থিটা, আর একটু উপরে উঠলো, আসলো আমার θ1। এরকম করতে করতে যখন খাড়া এরকম লম্ব হয়ে গেল, তখন আমার আসলো অ্যাঙ্গেলটা আসলো হচ্ছে 90 ডিগ্রি। তারপরে ঘুরতে ঘুরতে যখন এখানে চলে আসলো আর একবার, তখন আমার অ্যাঙ্গেলটা এরকম চলে আসলো, এটা হয়ে গেল আমার 180 ডিগ্রি। তারপর ঘুরে এখানে আসলে আমার আসবে 270। আবার যদি এখানে আবার চলে আসে তখন আমার আসবে হচ্ছে 360 ডিগ্রি। তার মানে চলমান রেখাটা একটা পূর্ণ ঘূর্ণন, মানে যেখান থেকে শুরু করেছিল সেটা ঘুরে আবার সেই জায়গায় ফেরত আসলে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমার 360 ডিগ্রি। এখন দেখা গেল একবার ঘুরে এসে চলমান রেখাটা আবার এখানে চলে আসলো, এসে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে কিন্তু আমার টোটাল ত্রিকোণমিতিক কোণটা হবে 360 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 390 ডিগ্রি। অর্থাৎ এই যে চলমান রেখা যতগুলো পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে ততগুলো আমার 360 ডিগ্রির গুণিতক আসবে। ধরা যাক সে 3বার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলো, তাহলে আমার অ্যাঙ্গেলটা আসবে 3 ইন্টু 360 ডিগ্রি। তারপর 3বার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে সে সেকেন্ড কোয়াড্রেন্টে গেল, গিয়ে হচ্ছে আমার 120 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে আমার অ্যাঙ্গেলটা আসবে 3 ইন্টু 360 ডিগ্রি প্লাস হচ্ছে 120 ডিগ্রি। অর্থাৎ এটা হচ্ছে আমার তখন ত্রিকোণমিতিক কোণ। তার মানে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যতবার আমি ঘুরবো ততবার কিন্তু ত্রিকোণমিতিক কোণ বাড়তে থাকবে। তাহলে ত্রিকোণমিতিক কোণের কি কোনো আপার লিমিট আছে আসলে? নাই, কিন্তু যতবার ঘুরবে ততবার ত্রিকোণমিতিক কোণ বাড়তে থাকবে। এখন আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, আমি কিন্তু ত্রিকোণমিতিক কোণটাকে শুধুমাত্র এই দিকেই ঘূর্ণন দিচ্ছিলাম, বা যেটাকে আমরা বলি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তো ত্রিকোণমিতিক কোণ যখন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যায় তখন আমরা সেটাকে পজিটিভ অ্যাঙ্গেল ধরি। এখন সে যদি ওই দিকে না গিয়ে তার মন চাইলো সেই দিক বরাবর যাত্রা শুরু করবে, তার মানে সে তখন ক্লকওয়াইজ যাবে, তখন তার অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে নেগেটিভ। এই কারণে আমরা দেখবো মাঝে মাঝে এরকম অ্যাঙ্গেল আমরা কিন্তু পাই সাইন -30 ডিগ্রি। তার মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি স্থানাঙ্ক অক্ষ ব্যবস্থার পিছন দিকে যাত্রা শুরু করে এইখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। বা যদি আমরা এরকম পাই যে সাইন -1300 ডিগ্রি, তো 1300কে আমরা যদি এখন 360 দিয়ে ভাগ করি তাহলে আমার আসবে হচ্ছে 1300, আর এখানে হচ্ছে আমার 360। তো 4 3 12 হয়ে যাবে, 4 6 24 বেশি হয়ে যাবে, তাহলে 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে যদি কাটা করি তাহলে 3 দিয়ে করলে 3 0 0, 3 6 18 8 হাতে 1, 3 3 9 আর একে হচ্ছে 10, তাহলে 1080। যদি কাটাকাটি করি 0 2 1 নামাইলাম, এখানে আসবে হচ্ছে আমার 2, তাহলে 220 ডিগ্রি। তার মানে হচ্ছে সে 360 3বার ঘুরবে, তার মানে হচ্ছে 1 2
3 ঘুরে সে 220 ডিগ্রি যাবে। তার মানে হচ্ছে এখান থেকে আমি এখন 220 ডিগ্রি সামনে আগাবো। যদি এখান থেকে আমি এখন 220 ডিগ্রি সামনে আগাই তাহলে হচ্ছে এই যে 90, 180, 180, 190, 200, 210, 220 এখানে আছে। তো জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের মধ্যকার সম্পর্কটা আমরা ক্লিয়ার। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। ওকে, তাহলে এবার আমরা কোণের পরিমাপের ক্ষেত্রে চলে যাই। তো এই যে ত্রিকোণমিতিক কোণগুলা, এই কোণগুলোকে আমরা মেইনলি দুইটা ভাবে পরিমাপ করতে পারি, একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান। এখন আমরা তো বলেছিলাম যে একটা থাকবে হচ্ছে আদি রেখা, একটা থাকবে হচ্ছে চলমান রেখা। তো এই চলমান রেখাটা যখন নড়াচড়া করবে তখন কিন্তু এইরকম একটা ভাব নিয়ে সে হচ্ছে সামনে আগাবে। তো চলমান রেখাটা যতই সামনের দিকে আগাবে ততই হচ্ছে আমার ত্রিকোণমিতিক কোণগুলোর মান বাড়তে থাকে। কিন্তু আমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখি, আমার কিন্তু এই যে এই দৈর্ঘ্যগুলো কিন্তু আমার সবসময় ফিক্স রাখতে পারি। ধরা যাক আমি যদি ধরে নেই সবসময় চলমান রেখাটার দৈর্ঘ্য থাকবে হচ্ছে এল এবং সেটা মাঝ দূরত্ব বরাবর ঘুরতে থাকবে, তাহলে কিন্তু এই দূরত্বটা আমার সবসময় আসবে হচ্ছে L/2। কিন্তু যতই আমরা উপরের দিকে যাচ্ছি ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোণগুলা বড় হচ্ছে। কোণ বড় হওয়ার কারণে আমরা কিন্তু লম্বের মানটা বড় হচ্ছে এবং ভূমির মানটা আস্তে আস্তে ছোট হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তো সমকোণী ত্রিভুজের অতিভুজের মান কিভাবে আসে, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাকে রুট করলে আমরা পাই হচ্ছে অতিভুজের মান। এবং এই যে কোনো একটা দুইটা স্কয়ার ভ্যালু এদেরকে যোগ করে আমি যদি রুট করি তাহলে কিন্তু আমার মানটা অলওয়েজই পজিটিভ আসার কথা। এই কারণে আমার হচ্ছে এই যে মোটা দাগে লাল দাগ দেওয়া ভ্যালুটা, এটাকে আমরা সবসময় পজিটিভ ধরে নেই। এই কারণে এটা হচ্ছে আমার আর, এবং এই আর এর ভ্যালুটা অলওয়েজ আমার পজিটিভ আসবে। কিন্তু এই যে এই লম্ব আর ভূমির মানগুলা, এইটা যেহেতু আমি ফার্স্ট কোয়াড্রেন্টে আছি, তো ফার্স্ট কোয়াড্রেন্টে অলওয়েজ কিন্তু আমার ভূমি আর লম্ব দুইটাই কিন্তু পজিটিভ থাকে। যখনই আমি চলে যাই হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তো সেকেন্ড কোয়াড্রেন্টের ব্যাপারটা কি দাঁড়ায়, যে আর এর ভ্যালু তো এখানে পজিটিভ আসবে, কারণ এটা হচ্ছে এই আগের মতোই লম্ব আর ভূমি স্কয়ারের যোগফলের রুট। কিন্তু যখনই আমি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছি তখন হচ্ছে আমি এক্স অক্ষের ঋণাত্মক দিকে চলে যাচ্ছি। কিন্তু তারপরেও কিন্তু আমি কি আছি, যে ওয়াই অক্ষের পজিটিভ দিকে আছি। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু যে এই যে প্লাস আর মাইনাসের দুইটা কম্বিনেশন আসছে। এই কারণে এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র কয়েকটা স্পেসিফিক ভ্যালু আমার থাকে হচ্ছে পজিটিভ, বাকি সবাই কিন্তু নেগেটিভ হয়ে যায়। ওই স্পেসিফিক ভ্যালুগুলো আসলে কি, তো আমরা কি জানি যে সাইন অনুপাত ইজ ইকুয়াল টু কি, লম্ব আর অতিভুজের অনুপাত। তাহলে এখানে লম্বটা হচ্ছে পজিটিভ আর অতিভুজটা হচ্ছে পজিটিভ, তাহলে দুইটা প্লাস ভাগ করলে তো আমার প্লাসই থাকবে। আবার সাইন অনুপাতের উল্টা কি, কোসেক, তো দুইটা প্লাস উল্টায় দিলে তো প্লাসই থাকবে। এই কারণে সেকেন্ড কোয়াড্রেন্টে আমার অলওয়েজ আসে সাইন পজিটিভ আর হচ্ছে আমার কোসেক পজিটিভ। সেম ভাবে যখন আমি থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছি, থার্ড কোয়াড্রেন্টে কি আমার ভূমিটাও নেগেটিভ, লম্বটাও নেগেটিভ, তাহলে দুইটাই নেগেটিভ। তাহলে এই দুইটাই নেগেটিভ যখন আমি ভাগ করে দেই, তার মানে কি লম্ব আর ভূমির রেশিও বের করতেছি। তো লম্ব আর ভূমির যখন রেশিও বের করি তখন হচ্ছে আমি দুইটা অনুপাত পাই, একটা হচ্ছে tan, একটা হচ্ছে আমার cot। এই কারণে থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে আমার এরা পজিটিভ, এবং সেম কারণে যখন আমরা ফোর্থ কোয়াড্রেন্টে যাই তখন আমরা কি ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আছি, কিন্তু আমি কিন্তু এক্স অক্ষের পজিটিভ দিকে আছি, তার মানে আমার কিন্তু ভূমির ভ্যালুটা পজিটিভ আসছে। সেম কারণে আমরা বলতে পারি যে এই ফোর্থ কোয়াড্রেন্টে আমার আসলে কস আর হচ্ছে সেক পজিটিভ। তো আমরা যদি এটাকে একটু সুন্দরভাবে লিখি তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে সবাই পজিটিভ, এখানে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, এখানে হচ্ছে ট্যান আর হচ্ছে কট পজিটিভ, এখানে হচ্ছে কজ আর হচ্ছে সেক পজিটিভ। এইটাই হচ্ছে আমার চারটা কোয়াড্রেন্টের হিসাব। এখন এই যে কোয়াড্রেন্টের হিসাব আমরা বের করতেছিলাম কিসের কারণে, অ্যাঙ্গেল গুলার জন্য। যে এই যে আমরা এই অ্যাঙ্গেল গুলা বের করতেছিলাম, যে এই অ্যাঙ্গেল গুলার আমরা মাপবো কিভাবে। তো যদি আমি ডিগ্রিতে পরিমাপ করি তাহলে হচ্ছে আমার এক ধরনের ভ্যালু আসে, যদি আমি রেডিয়ানে পরিমাপ করি তাহলে আমার আরেক ধরনের ভ্যালু আসে। তো ডিগ্রি বলতে আসলে বোঝায় যে, তো ডিগ্রিটা আসলে আমরা হিসাব করি হচ্ছে নিউমেরিক ভ্যালু দিয়ে, আর রেডিয়ানটা আমরা হিসাব করি হচ্ছে যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ, ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের কিন্তু চাপ। মানে আমরা তো ইজিলি জানি যে একটা স্ট্রেট লাইন অলওয়েজ সবচেয়ে নিম্নতম দূরত্ব বা সর্বনিম্ন দূরত্ব। তো এই সর্বনিম্ন দূরত্ব যখন আমরা বাঁকাই দিব তখন অবভিয়াসলি আরো একটু কম দূরত্ব আসবে স্ট্রেট লাইন বরাবর,
এই কারণে আমরা বলছি ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ। আমরা সবসময় এই যে রেডিয়ান কোণে যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা অলওয়েজ ধরে নিই ব্যাসার্ধের সমান চাপ, তার মানে হচ্ছে আমরা এখানে একটা কম্পাস বসাই, বসিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ কাটি, তারপর এই যে অ্যাঙ্গেলটা পাই এটাকে আমরা ধরে নিই হচ্ছে 1 রেডিয়ান। ব্যাপারটা কিন্তু তা না আসলে, কারণ আমি যখন এই যে কম্পাস বসিয়ে এখান থেকে দৈর্ঘ্য নিয়ে এখানে কাটছি তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে, সে অ্যাকচুয়ালি এই ছোট দৈর্ঘ্যটা মাপছে এবং এই বরাবর এখানে একটা দৈর্ঘ্য মাপছে। তো আমি যখন এই বরাবর এইখানে একটা দৈর্ঘ্য মাপছি আর এই বরাবর এখান থেকে একটা দৈর্ঘ্য মাপছি, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে আমার একটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, যার কারণে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 60, এটাও 60, এটাও 60, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 1 রেডিয়ান কোণের ভ্যালু 60 ডিগ্রি না। কারণ এই যে এইখানে যেই ছোট দৈর্ঘ্যটা আসবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাসার্ধের সমান আসবে না, ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটা চাপের যতটুকু জ্যা ছেদ করে সেটা আসবে, তার মানে জ্যার দৈর্ঘ্যটা কিন্তু ব্যাসার্ধের থেকে ছোট আসবে। এই কারণে 1 রেডিয়ান কোণের মান 59 পয়েন্ট সামথিং একটা ভ্যালু, যেটা অ্যাকচুয়ালি 60 না। তো যেটা বলছিলাম যে ডিগ্রির ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে পরিমাপ করি আর রেডিয়ানের ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি পাই দিয়ে পরিমাপ করি। তার মানে হচ্ছে যে 1 রেডিয়ান মানে অ্যাকচুয়ালি হবে হচ্ছে পাই বাই 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান, মানে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। বা আবার যদি উল্টিয়ে বলি 180 ডিগ্রি যদি পাই রেডিয়ান হয় তাহলে 1 রেডিয়ান সমান সমান 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। ওকে, তো আশা করি কোণের পরিমাপটা আমরা বুঝতে পারলাম। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আমরা তো বুঝতে পারছি যে একটা বৃত্ত, এই বৃত্তটা যদি আমার কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন করবে সেটা সবসময় কি আসবে, একটা পূর্ণ চক্রের কোণ বা 360 ডিগ্রি কোণ আসবে। এখন এই যে এই 360 ডিগ্রি কোণটা, এই 360 ডিগ্রি কোণটা অ্যাকচুয়ালি কি পুরা বৃত্তের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ, তার মানে পুরা বৃত্ত কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু আমি যদি এখন বলি যে আমি অ্যাকচুয়ালি চাই যে শুধুমাত্র এতটুকু অ্যাঙ্গেলটা যেই ক্ষেত্রটুকু আবদ্ধ করে সেই ক্ষেত্রটুকুর অবস্থান বা ক্ষেত্রফল আমি জানতে চাই, তখন আমি ব্যাপারটা কিভাবে চিন্তা করব। তো আমরা তো বুঝতে পারছিলাম যে পুরো একটা বৃত্ত একটা কেন্দ্রে হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা তো সেটাও জানি যে একটা বৃত্তের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কি পাই আর স্কয়ার, তার মানে কি পাই আর স্কয়ার ক্ষেত্র অ্যাকচুয়ালি কেন্দ্রে উৎপন্ন করে হচ্ছে 360 ডিগ্রি কোণ। তো যদি উল্টিয়ে বলি তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করতে আমার লাগে হচ্ছে পাই আর স্কয়ার ক্ষেত্র। তাহলে আমার এখানে যে একটা সার্টেন অ্যাঙ্গেল ধরে নিলাম হচ্ছে থিটা, তাহলে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করতে আমার কত লাগবে, 360 ডিগ্রি ডিভাইডেড বাই পাই আর স্কয়ার ইনটু হচ্ছে থিটা। এই যে আমি পেয়ে গেলাম যে থিটা অ্যাঙ্গেলের একটা কোণ যেই পরিমাণ ক্ষেত্র আবদ্ধ করে তার ক্ষেত্রফলটা আসলে কত আসবে। এই যে ক্ষেত্রফলটা আমি পেলাম এটাকেই আমরা বলি হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। তো আশা করি আমরা বুঝতে পেরেছি ব্যাপারটা। ওকে, তাহলে এবার সামনে আগাই। তো এবার চলে আসি আমরা ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে। তো ত্রিকোণমিতিক ফাংশন বলতে আমরা ওই যে যেই সাইন কস ট্যান কস ওদেরকেই বুঝাই। তো এখানে আলাদা করে আসলে বলার কি আছে, বলার ব্যাপারটা এটা, সেটা হচ্ছে যে সাইন ফাংশনটা একটা হচ্ছে পর্যাবৃত্ত ফাংশন, মানে হচ্ছে এর যদি আমি গ্রাফ আঁকি তাহলে হচ্ছে এই যে সামনে আগাইতেই থাকবে আগাইতেই থাকবে আগাইতেই থাকবে। তারপর যে কস ফাংশনটা সেও একটা পর্যাবৃত্ত ফাংশন, ওরও যদি আমি গ্রাফটা আঁকি তাহলে কিন্তু গ্রাফটা এরকম আগাইতেই থাকবে আগাইতেই থাকবে আগাইতেই থাকবে। এখন এটার মানে এই না যে সে পিছন দিকে আগাবে না, সে অবশ্যই পিছন দিকে আগাবে, তবে তার আগানোটা হবে এরকম আর এর আগানোটা হবে হচ্ছে এরকম। এখন আমরা তো দেখে বুঝতে পারছি যে এই সাইন ফাংশনটা আর কস ফাংশনটা দুইটা দেখতে কিন্তু প্রায় একই রকম, খালি পার্থক্যটা হচ্ছে ও শুরু হয় একদম নিচের থেকে আর ও শুরু হয় একটু উপরের থেকে। এই যে এই নিচে উপরে যে ব্যাপারটা এটা যদি আরো ভালোভাবে খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে সাইন ফাংশনটা একটা সার্টেন দূরত্ব যাওয়ার পরে কিন্তু আসলে এই যে কস ফাংশনের শুরুর ব্যাপারটাকে রিজেম্বল করে। আবার এই
কস ফাংশনের একটু দূরে যাওয়ার পর ব্যাপারটা অ্যাকচুয়ালি সাইন ফাংশনের শুরুর জায়গাটাকে রিজেম্বল করে। তার মানে এই যে সাইন ফাংশন আর কস ফাংশন আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জ করতে পারি, এটা কিন্তু আমরা গ্রাফ দিয়েও বুঝতে পারলাম। এখন এই যে সাইন ফাংশন আর কস ফাংশনের ভ্যালুগুলা কিরকম আসবে, এই যে যখন ভ্যালুর ব্যাপারটা চলে আসে তখনই আমরা অ্যাকচুয়ালি ডোমেন রেঞ্জের ব্যাপারটায় চলে যাই। কারণ সাইন থিটা এইখানে এটা অ্যাকচুয়ালি আমি বলতে পারি y ইজ ইকুয়াল টু সাইন থিটা। তার মানে এই যে y হচ্ছে একটা ফাংশন যেটার ভ্যালু আমরা সাইন থিটার মধ্যে থেকে পাই। তার মানে y এর ভ্যালুটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে সাইন থিটার উপরে, বা টু বি স্পেসিফিক অ্যাকচুয়ালি এই সাইন ফাংশনটার উপরে, কারণ সাইন ফাংশনটা থিটাকে যেভাবে নেভিগেট করবে থিটা ফাংশনটাও সেভাবে ঘুরবে। তাহলে এখানে এই থিটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট আর এই ওয়াইটা হচ্ছে আমার এখানে ডিপেন্ডেন্ট। তো এই থিটার ভ্যালুগুলো আমি যা যা বসাতে পারবো সেটা হবে হচ্ছে আমার এই ওয়াই ফাংশনটার ডোমেইন। তো এই সাইন ফাংশনটার ডোমেইন আসলে সব ভ্যালুই, অর্থাৎ এই থিটার মধ্যে আমি আসলে রিয়েল নাম্বারের মধ্যে যতগুলো ভ্যালু আছে সবাইকে কিন্তু বসাতে পারবো। কিন্তু আমি এখানে যেই ভ্যালুগুলাই বসাই না কেন y কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালুই দিবে এবং নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ভ্যালুটা দিবে। এই যে রেঞ্জ, এটাকে আমরা বলি হচ্ছে ফাংশনটার রেঞ্জ। এই ফাংশনটার রেঞ্জ সাইন ফাংশনের জন্য হচ্ছে -1 থেকে 1। তার মানে আমি আর এর যেই ভ্যালুগুলাই বসাই না কেন সাইন থিটার মধ্যে সে সবসময় একটা ভ্যালু দিবে যেটা আসবে হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। সেম ভাবে আমি যদি কস ফাংশনটার দিকে তাকাই, কস ফাংশনের ক্ষেত্রে ব্যাপারটা সেম। আমরা কি করতে পারি, থিটার মধ্যে আল্লাহর দুনিয়ায় যতগুলো নাম্বার আছে যারা সবাই রিয়েল নাম্বারের সেটের সদস্য সবাইকেই আমি এখানে বসাতে পারবো। কিন্তু আমি আমার মতো করে বসালাম, ও কিন্তু আমার মতো করে চলবে না, ও চলবে কস ফাংশনটার মতো করে, এবং কস ফাংশনটা অলওয়েজ ভ্যালু দিবে -1 থেকে 1 এর মধ্যে। এই যে -1 থেকে 1 এর মধ্যে যে ভ্যালুটা দিল, এই ভ্যালুটাই হচ্ছে কস ফাংশনের রেঞ্জ। একইভাবে আমরা এরকম ট্যান ফাংশন, কট ফাংশন, সেক ফাংশন, কোসেক ফাংশন সবার জন্য আলাদা আলাদা করে ডোমিনেন্সটা পাই। চলুন তাহলে সেগুলো জেনে নেওয়া যাক। ওকে, তো প্রথমে শুরু করি হচ্ছে সাইন আর কস ফাংশনটা দিয়ে। তো সাইন ফাংশনের ডোমেন অ্যাকচুয়ালি ছিল হচ্ছে আমার সব রিয়েল নাম্বার। তাহলে আমি যদি লিখি আমার সাইন ফাংশন, এখানে আমি লিখবো হচ্ছে সবার ডোমেইন, এখানে আমি লিখবো হচ্ছে সবার রেঞ্জ। তাহলে সাইন ফাংশনের জন্য ডোমেইন আসবে হচ্ছে সব রিয়েল নাম্বার, আর তাহলে রেঞ্জ আসবে হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। তার মানে হচ্ছে আমি সাইন ফাংশনের মধ্যে রিয়েল নাম্বারে যেই ভ্যালু ইনপুট দিই না কেন ফাংশনটার ভ্যালু অ্যাকচুয়ালি -1 থেকে 1 এর মধ্যে থাকবে। এবার আমি আসি কস ফাংশনের ক্ষেত্রে। তো কস ফাংশনের ক্ষেত্রেও সেম, আমার ডোমেন ছিল হচ্ছে সব রিয়েল নাম্বার, রেঞ্জ ছিল হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। ওকে, এবার আমি কম্পোজিট ফাংশনগুলোর দিকে যাই, মানে হচ্ছে tan cot এগুলোর দিকে চলে যাই। তো tan ফাংশন মানে অ্যাকচুয়ালি কি, সাইন বাই হচ্ছে আমার cos। তো ধরা যাক আমি এখন বের করতে চাই tan 0 ডিগ্রির ভ্যালু কত। তাহলে আমি এখানে বসাবো হচ্ছে 0 ডিগ্রি, এখানে বসাবো হচ্ছে 0 ডিগ্রি। তাহলে sin 0 এর ভ্যালু হচ্ছে 0, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, 1/0 মানে 0, কোনো প্রবলেম নাই, হয়ে গেল। কিন্তু যদি আমি এখন চাই যে আমি বসাবো হচ্ছে sin 90 ডিগ্রি, মানে tan 90 এর ভ্যালু আমি বের করতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ক্লামজি হয়ে যায়। তো তখন ব্যাপারটা কিরকম হয়, যে এখানে আমি বসাচ্ছি এখন 90 ডিগ্রি, এখানে আমি বসাচ্ছি 90 ডিগ্রি। তো sin 90 এর ভ্যালু 1, কোনো প্রবলেম নাই, কিন্তু cos 90 এর ভ্যালু হচ্ছে আমার 0। তাহলে 1/0 ব্যাপারটা কিন্তু একটা অসংজ্ঞায়িত ভ্যালু। তো আমি যদি 90 না হয়ে বসাইতে যাই হচ্ছে 180 ডিগ্রি, তাহলে কিন্তু আমার ব্যাপারটা এরকম থাকে না, কারণ sin 180 এর ভ্যালু আবার হয়ে যাচ্ছে 0, cos 180 এর ভ্যালু হয়ে যাচ্ছে আবার -1, তার মানে আলটিমেটলি 0। কিন্তু এখানে যদি আমি বসাই এখন 270, তাহলে আবার আগের মতো ঝামেলা চলে আসছে 1/0। তাহলে আমি একটা খেয়াল করে দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এই যে ঝামেলাগুলো তখনই তৈরি হয় যখন হচ্ছে আমি সাইন মানে 90 ডিগ্রির ভ্যালু বের করতে চাই, বা টু বি স্পেসিফিক আমি 90 এর বিজোড় গুণিতকের ভ্যালু বের করতে চাই। আমি কিন্তু জোড় গুণিতকের ভ্যালু বের করতে গেলে এই ঝামেলাগুলো লাগে না। তাহলে আমি ওই সাইন এর মধ্যে বা কজ এর মধ্যে ওই ভ্যালুগুলোই বসাতে পারবো যা হচ্ছে 90 ডিগ্রির বিজোড় গুণিতক না। বাকি সবাইকে তো বসাতে পারছি, তাহলে বাকি সবাই মানে হচ্ছে আমার সব রিয়েল নাম্বার। বসাতে পারছি না কাদেরকে, π/2 এর বিজোড় গুণিতকদেরকে। তাহলে আমি ওই π/2 এর বিজোড় গুণিতক যারা, তাদেরকে শুধুমাত্র বাদ দিয়ে দিচ্ছি। এখন 2n+1 যেহেতু দিলাম, এই n এর একটা ডিফিনিশন দিতে হবে, সেই nটা হচ্ছে আমার z এর এলিমেন্ট হবে, হয়ে গেল। এখন যখন এই ভ্যালুগুলো আমি এখানে ইনপুটটা দিব, তখন সে অ্যাকচুয়ালি আমাকে আউটপুটটা কি দিবে, সে আমাকে আউটপুট দিবে সব রিয়েল নাম্বার। এই কারণে হচ্ছে আমার রেঞ্জ টোটাল আর।
সেম এবার যদি আমি কটের ক্ষেত্রে যাই, তো কটকে ভাঙালে আমার আসে হচ্ছে cos ডিভাইডেড বাই sin। তো এই ক্ষেত্রে যদি আমি এখন 90 ডিগ্রি এখানে বসাই, তো cos 90 এর ভ্যালু হচ্ছে 0, sin 90 এর ভ্যালু হচ্ছে 1। এখানে কিন্তু 90 ডিগ্রিতে কোনো প্রবলেম নাই, কিন্তু যখনই আমি 0 বসাতে চাচ্ছি তখনই বেঁধে যাচ্ছে সমস্যাটা, কারণ cos 0 এর ভ্যালু 1, sin 0 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে ওই 1/0 আকার চলে আসছে। কিন্তু 90 বসালে প্রবলেম নাই, তার মানে 90 তে কোনো কিছুই সমস্যা হচ্ছে না। কিন্তু যখনই আমি বসাতে যাব 180 ডিগ্রি, তাহলে আমার গ্যান্জামটা আবার লেগে যাবে, কারণ sin 180 এর ভ্যালু আবার 0। তার মানে আমি যদি এখন ব্যাপারটাকে চিন্তা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে যখনই আমি হচ্ছে এই যে এক্স অক্ষ বরাবর আছি মানে 0 ডিগ্রিতে, তারপর 180 ডিগ্রিতে, তারপর ঘুরে আবার যাব 360 তে, তারপরে হচ্ছে 360 প্লাস 180 তে, এই ভ্যালুগুলোর জন্য আসলে আমার এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে। তাহলে আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি, আমি 0, 180, 360 এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কি 180 ডিগ্রির গুণিতক না। 180 ডিগ্রি মানে কি পাই এর গুণিতক। পাই এর কি ধরনের গুণিতক? পাই এর 1 নাম্বার গুণিতকও আছে, 2 নম্বর গুণিতক আছে, এরকম করে কি পাই এর nth গুণিতক চলে আসছে না? তাহলে এখানে কিন্তু আমার এই জোড় বিজোড়ের ঝামেলাটা আর নাই। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এখন বলতে পারি যে এই যে এই cos এর ক্ষেত্রে আমার লিমিটিং ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে পাই এর যে কোনো গুণিতক। তাহলে আমি কিন্তু ওইটা ছাড়া সবাইকেই বসাইতে পারবো। তাহলে ওইটা ছাড়া যদি সবাইকে বসাতে পারি, তাহলে সবাই ছিল হচ্ছে আমার 8। তাহলে আমি এখানে নিয়ে আসি হচ্ছে 8, মাইনাস কাকে দিব? মাইনাস হচ্ছে আমি পাই এর গুণিতক গুলাকে দিব। এই জন্য n দিয়ে ডিফাইন করে দেই, তাহলে n এলিমেন্ট অফ z, ব্যাস হয়ে গেল। তাহলে এরপর সে ভ্যালুগুলো আমাকে কিরকম দিবে? সে ভ্যালুগুলো আমাকে দিবে সব রিয়েল নাম্বার। এবার আসি হচ্ছে আমি sec ফাংশনটার ক্ষেত্রে। তো sec কে আবার কি লেখা যায়? 1/cos। তো 1/cos তার মানে কি সে অ্যাকচুয়ালি cos ফাংশন যেমনি চলে সেভাবে চলবে। তো যদি সে cos ফাংশনের মতোই চলে, তো cos ফাংশনের ডোমেন আমার কি ছিল? আর ছিল। তাহলে এখানে তো ডোমেন আর হওয়ার কথা, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটাই যে একটা ভগ্নাংশ আকারে আছে এবং ভগ্নাংশের হরের মধ্যে আছে। তো cos 90 এর ভ্যালু আমি বসাইতে পারবো না এখানে, কারণ cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 90 এর ভ্যালু 0, তার মানে কি এই যে 90 যেখানে যখন যখন তখন আসবে, তখন তখনই আমার হচ্ছে এই ঝামেলাগুলো ক্রিয়েট হবে। তাহলে আমি আসলে এই যে এই জিনিসটা যে যখন আমার ছিল হচ্ছে π/2 এর গুণিতকগুলা, তখন যে প্রবলেমগুলো আসলে ফেস করতাম, সেই প্রবলেমগুলাই আমি এখন এই জায়গাটায় ফেস করব। তাহলে আমাকে কি করতে হবে? ডোমেন থেকে ওই প্রবলেমগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তো ডোমেন থেকে যখন আমি প্রবলেমগুলোকে বাদ দিয়ে দিব, তখন তাহলে আমার অ্যাকচুয়ালি চেহারাটা কিরকম দাঁড়াবে এই ডোমেনটার, যে আমি অ্যাকচুয়ালি আর এর থেকে এই ঝামেলাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, মানে 2n প্লাস 1 π/2, যেখানে n এলিমেন্ট অফ z, এই ঝামেলাগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো বাদ দিয়ে দিলাম, তাহলে আমার ডোমেনটা চলে আসলো। এবার রেঞ্জ কত আসবে? তো cos এর রেঞ্জ কত ছিল? -1 থেকে 1, তাহলে এখানেও সেম -1 থেকে 1 পর্যন্ত। তাহলে আমরা তো বুঝতে পারতেছি জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে। তাহলে আমরা যদি একটু ট্রাই করি, তাহলে আমরা কিন্তু এখন বলতে পারবো যে কোসেক এর জিনিসটাও সেম হবে। তো কোসেককে আমি যদি ভাঙাই, তাহলে আমার কি আসবে? 1/sin আসবে। তো sin 0 এর ভ্যালু তো 0, তার মানে 0 এর মতো কিছু বসাতে পারবো না। তো 0 এর মতো কিছু জিনিসটা কোথায় ছিল? জিনিসটা ছিল হচ্ছে আমার এই জায়গাটায়। তাহলে এইখানেও কিন্তু আমার সেম জিনিসটাই চলে আসবে, যে আমি সব রিয়েল নাম্বার নিব, কিন্তু যারা অ্যাকচুয়ালি 0, 180 এই টাইপের ভ্যালু দেয় তাদেরকে নিব না। তাহলে আমার ডোমেনটা আসবে আর মাইনাস এইটা। আর রেঞ্জ কত আসবে? যেহেতু সাইনের উপর ডিপেন্ডেন্ট, তার মানে সাইনের রেঞ্জ আর এই রেঞ্জ সমান। তাহলে এটা হচ্ছে আমার রেঞ্জটা। ওকে, তাহলে আশা করি ডোমেন রেঞ্জ কেন আসলো, কিভাবে আসলো, ব্যাপারটা ক্লিয়ার। এবার তাহলে আমরা একটু গ্রাফ নিয়ে ইনডেপথ আলোচনা করি। শুরু করা যাক। তো ত্রিকোণমিতিক ফাংশনের সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রাফটা হচ্ছে সাইন আর কজ এরই গ্রাফ। তো এই সাইন আর কজ ফাংশনটা আমি কি বলেছিলাম, যে যদি যখন আমি শুরুতে ফিগারটা এঁকেছিলাম, তখন ব্যাপারটা এমন ছিল যে এইটা হচ্ছে আমার সাইন ফাংশনটা, এটার গ্রাফ এরকম আসে। খুব ভালো কথা, গ্রাফটা এরকম আসলো। আমার যদিও একটু আঁকাবাঁকা হয়েছে, ব্যাপারটা আসলে এরকম না, সবসময় এরকম মানে একদম কনস্ট্যান্ট পেসে সে আগাতে থাকে। তো এই যে দেখা যাচ্ছে যে সে এখান থেকে শুরু করলো, শুরু করে ঘুরে এখানে গেল, খুব ভালো। যাওয়ার পরে সে কিন্তু আবার এখান থেকে সেম জিনিসই রিপিট করলো। এই যে এই জিনিসটা কিন্তু সে আবার এখানে রিপিট করলো। তার মানে কি সে একটা সার্টেন সময় পর পর এই জিনিস কিন্তু রিপিট করতেই থাকবে। এই যে এই জিনিস কিন্তু সে রিপিট করতেই থাকবে। তাহলে এই যে সে রিপিটটা করছে, এই জন্যই এগুলাকে আমরা বলি হচ্ছে পর্যায়বৃত্ত ফাংশন।
তো এই পর্যায়বৃত্ত ফাংশন যারা, তাদের একটা নির্দিষ্ট পর্যায় থাকে, মানে যত সময় পর পরে এই ফাংশনটা এরকম রিপিট করবে, ওই পর্যায়টা আমার অ্যাকচুয়ালি বের করতে হয়। তো পর্যায়টা আসলে কিভাবে বের করব? পর্যায়টা হচ্ছে আমাদের কিছু ভ্যালু মনে রাখতে হবে। তো যদি আমার কাছে ফাংশনগুলো এরকম থাকে যে সাইন ফাংশন, কস ফাংশন, সাইনের উল্টা কি কোসেক ফাংশন, সেকের উল্টা হচ্ছে সেক ফাংশন, এই ফাংশনগুলা যদি আমার থাকে, তাহলে এই ফাংশনগুলার জেনারেল পর্যায়, মানে যখন পাওয়ারটা অ্যাকচুয়ালি 1 থাকছে, সেই পর্যায়টা হচ্ছে আমার 2π। তার মানে হচ্ছে টোয়াইস পাই অ্যাঙ্গেল পর পর এই সাইন ফাংশনটা অ্যাকচুয়ালি তার অবস্থানটা রিপিট করবে। সেম ভাবে আমরা যদি এখন কস ফাংশনের গ্রাফটার দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা সেম জিনিস দেখতে পাবো যে একটা সার্টেন অ্যামাউন্টের সময় পর পর এই কস ফাংশনটাও কিন্তু তার অবস্থানকে রিপিট করছিল। এই যে এই পর্যন্ত গেল, যার পরে যা আবার। তো এই যে এই অ্যাঙ্গেলটা যেই সময় পর পরে তারা, বা যেই অ্যাঙ্গেল পর পরে তারা হচ্ছে নিজেদেরকে রিপিট করে, এটাকে আমরা বলি হচ্ছে ফাংশনের মৌলিক পর্যায় বা টু বি স্পেসিফিক পর্যায়। এখন মৌলিক কেন বললাম? কারণ পর্যায় অনেক সময় এরকমও হইতে পারে যে আমি অ্যাকচুয়ালি কাউন্ট করলাম 2টা টোয়াইস পাই, মানে এই যে এই টোয়াইস পাইকে আমি 2বার কাউন্ট করলাম, তারপরে কিন্তু সে আসলে রিপিটটা করবে, কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম যে সময় পর সে অ্যাকচুয়ালি নিজেকে রিপিট করে, সেটাকে আমরা বলি হচ্ছে মৌলিক পর্যায়। তো এই সাইন, কস, সেক, কোসেক, এই 4টা ফাংশনের জন্য আমার মৌলিক পর্যায় হচ্ছে টোয়াইস পাই। এখন যদি এদের আমি পাওয়ারটা বাড়াই দিই, ধরো যাক আমি করলাম সাইন স্কোয়ার বা কস স্কোয়ার বা হচ্ছে সেক স্কোয়ার, তখন কি হবে? তো যেহেতু আমি পাওয়ারটাকে এখন বাড়াই দিলাম, তাহলে এই পর্যায়টাও কমে যাবে, পাই হয়ে যাবে। তার মানে কি ব্যাপারটা এরকম যে আমি 1 এর থেকে 2 করলে 2 দিয়ে ভাগ, 1 এর থেকে 3 করলে 3 দিয়ে ভাগ, না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যখন এই সাইন কজের মানে পাওয়ারটাকে আমি হচ্ছে জোর রাখবো, তখন অ্যাকচুয়ালি তার মৌলিক পর্যায়টা পাই হয়ে যাবে। তার মানে এই যে এদের এই সাইন, কজ, সেক, কোসেক, এদের জন্য যদি আমার পাওয়ার হয় জোর, তাহলে আমার মৌলিক পর্যায় হবে পাই। আর যদি আমার পাওয়ার হয় বিজোড়, তাহলে আমার মৌলিক পর্যায় হবে টোয়াইস পাই। এটা ফিক্সড একদম। এখন যদি আমি এখন বের করতে চাই যে সাইন এক্স এর গ্রাফ কিরকম, সাইন, তারপরে সাইন 2x এর গ্রাফ কিরকম, তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি সেটা বের করব। তো সাইন এক্স এর গ্রাফ মানে হচ্ছে নর্মাল সাইন এক্স, তাই না? তাহলে আমি যদি এখন এখানে এরকম আঁকি, তাহলে গ্রাফটা কাইন্ড অফ এরকম আসবে। তাহলে এই যে এইখান থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত অ্যাঙ্গেলটা হচ্ছে আমার টোয়াইস পাই। এইবার আমি এটার সাথে কম্পেয়ার করে সাইন 2x এর গ্রাফটা, তো সাইন 2x এর গ্রাফ যখন আমরা আঁকবো, তখন একটা মজার জিনিস হবে, সেটা হচ্ছে সাইন x টোয়াইস পাই এর ক্ষেত্রে যেই দূরত্ব যাবে সাইন 2x, মানে সেম সময়ে সে ডাবল দূরত্ব যাবে, যেহেতু 2x, সেম সময় যদি সে ডাবল দূরত্ব যেতে চায়, তাহলে অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা হয়ে যাবে এরকম, মানে সে একই সময়ে, যেই সময় আগের গ্রাফটা সাইন এক্স এর গ্রাফটা একটা মাত্র সাইকেল ফিল আপ করলো, সেই সময়ে আমাদের এই সাইন 2x এর গ্রাফ আসলে 2টা সাইকেল ফিল আপ করবে। একইভাবে আমি যদি এখন সাইন 3x এর গ্রাফ আঁকতে চাই, তাহলে ব্যাপারটা হবে হচ্ছে যে যেই সময়ে সাইন এক্স এর গ্রাফ একটা ফুল সাইকেল ফিল আপ করতো, সেই সময়ে সাইন 3x এর গ্রাফ 3টা ফুল সাইকেল ফিল আপ করবে। এই যে একটা ফুল সাইকেল, 2 নাম্বার ফুল সাইকেল, 3 নাম্বার ফুল সাইকেল। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে
sin x sin 2x sin 3x এদের চেহারা সেম, কিন্তু এই যে 2x 3x এর কারণে সেম সময়ে তারা বেশিবার সাইকেলটা ফিল আপ করছে। তার মানে তাদের একটা সাইকেল ফিল আপ করতে কম সময় লাগবে। তো যেই সময়ে sin x একটা সাইকেল ফিল আপ করতো, সেই সময়ে sin 2x দুইটা সাইকেল ফিল আপ করে, তাহলে সময় কি অর্ধেক হয়ে গেল। sin 3x এর ক্ষেত্রে তিনটা সাইকেল ফিল আপ করে, তাহলে সময় কি হয়ে গেল, 1/3 হয়ে গেল। তাহলে মৌলিক পর্যায়টা কি ছিল, একটা সময় ছিল। তাহলে sin x এর ক্ষেত্রে যেই পর্যায় টুয়াইস পাই, sin 2x এর জন্য সেই পর্যায় টুয়াইস পাই বাই 2, sin 3x এর জন্য সেই পর্যায় টুয়াইস পাই বাই 3। তার মানে আমি যদি এখন বের করি sin ax এর জন্য পর্যায়টা কত, সেটা আসবে টুয়াইস পাই বাই a। এটা শুধুমাত্র sin না, cos tan cot সব ফাংশনের জন্য এটা প্রযোজ্য। তার মানে আমি পাওয়ারটাকে সেম রেখে যদি ভিতরে a b c d বা 1 2 3 4 গুণ করি, তাহলে সেটা অ্যাকচুয়ালি মৌলিক পর্যায়কে ভাগ করা হবে। তাহলে আমি যদি এখন বের করতে চাই যে sin 8x এইটার মৌলিক পর্যায় কত, তখন সেটা আসবে টুয়াইস পাই বাই 8 মানে পাই বাই 4। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে গ্রাফ আঁকাইতে চলে যাই। তো এবার আমরা হচ্ছে সাইনের গ্রাফ কজের গ্রাফ তো আগেই দেখে আসলাম, এইবার আমরা দেখবো হচ্ছে ট্যানের গ্রাফ। তো ট্যানের গ্রাফটা কেমন ছিল, সে হচ্ছে যখনই 90 ডিগ্রি হয় তখন কিন্তু তার কোনো ভ্যালু আসে না। এই কারণে ট্যানের গ্রাফটা আসলে আসবে এরকম, মানে যখনই সে 90 ডিগ্রির দিকে যেতে যাবে তখন অ্যাকচুয়ালি তার সাথে 90 ডিগ্রি লাইনের কোনো মিল হবে না। আবার যখন 90 ডিগ্রি ক্রস করে 90.001 চলে যাবে, তখন তার গ্রাফটা আবার নিচে থেকে শুরু হবে। এরপরে আবার যখন সে সামনের দিকে আগাবে তখন হচ্ছে এরকম গ্রাফ হয়ে আসবে। তো এটা গেল আমার হচ্ছে tan থিটার গ্রাফ। ওকে, তো আমরা গ্রাফগুলো বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা একটা ম্যাথ দেখে ফেলি। তো এখানে বলেছে যে 2 sin 2x - 42 এইটার মৌলিক পর্যায় কত। তো 2 sin 2x, তো এখানে আমাকে দেখতে হবে যে কোনো পাওয়ার আছে কিনা। পাওয়ার কি আছে, হ্যাঁ অবশ্যই আছে, পাওয়ার হচ্ছে আমার 1। তাহলে এই পার্টটা আমার কোনো কাজের না, 42 বাদ। তাহলে আমি অ্যাকচুয়ালি কাজ করব 2 sin 2x নিয়ে। তো আমার 2টাও কিন্তু লাগতেছে না, শুধু আমরা কাজ করব sin 2x নিয়ে। তাহলে পাওয়ার হচ্ছে 1, তাহলে মৌলিক পর্যায় কত, টুয়াইস পাই। এখন এখানে আবার 2 গুণ আছে, তাহলে আমি কি করব, মৌলিক পর্যায়কে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমার মৌলিক পর্যায় আসবে অ্যাকচুয়ালি পাই। তাহলে 2 sin 2x - 42 এই ফাংশনটার মৌলিক পর্যায় অ্যাকচুয়ালি পাই। এখন এই ফাংশনটা যদি গ্রাফ আঁকতে বলে, তাহলে sin 2x এর যে গ্রাফ, সেটা অ্যাকচুয়ালি -42 এর কারণে একটু শিফট করবে। কোন দিকে শিফট করবে, y অ্যাক্সিস এর নিচের দিকে শিফট করবে। তার মানে যদি আমার sin 2x এর গ্রাফটা এমন হয়, তাহলে sin 2x - 42 মানে এটা হচ্ছে 2 sin 2x এর গ্রাফ, আর 2 sin 2x - 42 এর গ্রাফটা হবে হচ্ছে, এটা হচ্ছে 0 লাইন, আর এটা হচ্ছে আমার -42 এর লাইন। তাহলে এই জায়গাটা, তার মানে আমার y is equal to function of x, এইটার গ্রাফ যা হবে y is equal to function of x plus a, এইটার গ্রাফ হবে হচ্ছে এই y is equal to a লাইনে শিফট করবে, মাইনাস a এর জন্য গ্রাফটা হচ্ছে y is equal to minus a লাইনে শিফট করবে। যদি fx এর জায়গায় আমি লিখি fx minus a, তাহলে সে অ্যাকচুয়ালি ডান দিকে 0 0 থেকে a, 0 তে শিফট করবে। যদি আমি লিখি x plus a, তার মানে x minus minus a, সে অ্যাকচুয়ালি বাম দিকে minus a, 0 তে শিফট করবে। ওকে, পরেরটায় চলে যাই। পরেরটা হচ্ছে আমার 2 cos x by 5 plus 12। তাহলে এখানে এই 12 বাদ 2 বাদ cos x by 5, পাওয়ার হচ্ছে 1, তার মানে আমার মৌলিক পর্যায় টুয়াইস পাই। তাহলে এখন আমার ভাগ আছে 1/5 দিয়ে, তাহলে আমার মৌলিক পর্যায় ভাগ হবে টুয়াইস পাই বাই 1/5 মানে হচ্ছে 10। তার মানে cos x এর যে পর্যায় হবে তার 5 গুণ বেশি সময় লাগবে cos x by 5। তো আশা করি এই ব্যাপারটা আমরা ক্লিয়ার। ওকে, তাহলে এবার আমরা আমাদের প্রথম টাইপের ম্যাথে চলে যাই। প্রথম টাইপের ম্যাথটা হচ্ছে কোণ এবং বৃত্তের ম্যাথ। শুরু করি। এটা রুয়েট 2014-15 সালে এসেছে যে কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় হচ্ছে 22.5 ডিগ্রি এবং 112.5 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি আমরা বুঝতে পারছি যেহেতু 112.5 ডিগ্রি এখানে আছে, তার মানে এই কোণটা আসলে স্থূলকোণ। তো আমাকে বলেছে ত্রিভুজটার উচ্চতা যদি h হয়, তাহলে সেটার ভূমি বের করতে হবে আমাকে। তাহলে আমি এটার জন্য ত্রিভুজটা এঁকে ফেলি। আমাকে ভূমি সংলগ্ন দুইটা কোণ দিয়ে দিয়েছে, তাই না? তো
তাহলে আমি ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে তার ভূমি এবং এই কোণটা হচ্ছে আমার 112.5 আর এই কোণটা হচ্ছে আমার 22.5 আর এইটার হাইট মানে হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে আমার h। আমি এখন বের করতে চাই তার এই যে ভূমিটা, এই ভূমিটা আসলে কত। এখন আমরা যদি এখানে একটু ভালোভাবে খেয়াল করি, আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি আসবে 180 মাইনাস 22.5 মাইনাস 112.5, তার মানে 110 আর এখানে হচ্ছে 130 আর এখানে হচ্ছে 135। তাহলে 180 থেকে 135 বাদ দিলে আমার আসবে 45। তাহলে এটা হচ্ছে আমার 45 ডিগ্রি। এখন একটা ত্রিভুজের আমার 3টা কোণই দেওয়া আছে, আমাকে একটা বাহু বের করতে হবে। তো এই অ্যাঙ্গেলটা আমার ছিল হচ্ছে 112.5। তাহলে আমি যদি এখন এইভাবে চিন্তা করি, এইটা হচ্ছে আমার 112.5 আর তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত আসবে 180 মাইনাস 112.5 বা 67.5। তাহলে আমি যদি এখন এই পয়েন্ট থেকে একটা লম্ব টানি তাহলে ব্যাপারটা এরকম আসবে, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হবে 67.5। আমাকে কোশ্চেনে দেওয়া আছে এটা কিন্তু h। তাহলে এটা যদি h হয় তাহলে আমি বলতে পারি h বাই হচ্ছে 67.5 ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা একটা নাম দিই b বাই হচ্ছে sin 90। তাহলে আমি এখান থেকে বলতে পারতেছি যে b ইজ ইকুয়াল টু h বাই sin 67.5। তাহলে আমি এখন b এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখন বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে যাই। বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমি জানি হচ্ছে এই অ্যাঙ্গেলটা 112.5 আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 22.5। তাহলে এখন এটা হচ্ছে b ধরে নেই, এটা হচ্ছে x ধরে নেই। তাহলে এই b এর ভ্যালু হচ্ছে h বাই sin 67.5। তাহলে এখন x ডিভাইডেড বাই sin এই অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু হচ্ছে b ডিভাইডেড বাই sin এই অ্যাঙ্গেল। তাহলে আমি যদি এখন ব্যাপারটা একটু কম্পেয়ার করি তাহলে বলতে পারি b ডিভাইডেড বাই sin 22.5 ইজ ইকুয়াল টু x ডিভাইডেড বাই sin 45। তো sin 22.5 এখানে b এর ভ্যালু যদি আমি বসাই দিই তাহলে আমার আসবে h, b এর জায়গায় চলে আসবে আমার হচ্ছে h আর এখানে আমার চলে আসবে sin 67.5 ইনটু হচ্ছে sin 22.5। তো sin 67.5 আর sin 22.5 এদেরকে যদি আমি এখন ক্যালকুলেটরে গুণ করি এবং sin 45 দুইটাকে ভাগ করে দেই তাহলে আমার একবারে চলে আসছে যে h is equal to x by 2। তার মানে এখান থেকে আমার আসবে x is equal to twice h। তার মানে উহার ভূমি অ্যাকচুয়ালি হবে twice h। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এবার পরের ম্যাথটায় চলে যাই। তো পরের ম্যাথটা আমাকে বলেছে দুইটা স্থানের মধ্যবর্তী কোণ হচ্ছে 45 মিনিট। আমাকে বের করতে বলে তাদের মধ্যবর্তী দূরত্বটা কত। তো আমরা এখন জানি যে s ইজ ইকুয়াল টু হচ্ছে আমার r থিটা। তো s হচ্ছে আমার একটা বৃত্তচাপের দৈর্ঘ্য, r হচ্ছে আমার সেটার ব্যাসার্ধ আর থিটা হচ্ছে আমার এটার মাঝের অ্যাঙ্গেলটা। এখন যখন এই ব্যাসার্ধগুলো অনেক বড় হয় তখন অ্যাকচুয়ালি আমার এই যে এই s এর দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি আমরা সমান মানে সোজা একটা রেখা ধরে নিতে পারি। তো সেই হিসাবে করলে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে দূরত্ব বা ডিসটেন্স ইজ ইকুয়াল টু আমার r থিটা। তো আমাকে বলে দিয়েছে মধ্যবর্তী কোণ হচ্ছে 45 মিনিট। এখানে আমাকে বলেছে অ্যাঙ্গেলটা হচ্ছে 45 সেকেন্ড। তো আমরা ইউজুয়ালি অ্যাঙ্গেলটাকে ভাগ করি হচ্ছে ডিগ্রি আর রেডিয়ানে। তো ডিগ্রিকে আরো ছোট ভাগে ভাগ করলে তখন আমরা পাই হচ্ছে মিনিট আর সেকেন্ড। তো 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 60 মিনিট আর 1 মিনিট ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 60 সেকেন্ড। তো সেই হিসাব করলে আমার 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমার আসে 3600 সেকেন্ড। তো এইখানে আমাকে বলেছে যে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 45 মিনিট হলে আমার মধ্যবর্তী দূরত্বটা কত। তার মানে আমাকে থিটার ভ্যালু দিয়ে দিয়েছে। তো থিটা ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 45 মিনিট। তার মানে হচ্ছে 45 ডিভাইডেড বাই 60 আমার ডিগ্রি। এখন যখন আমরা s ইজ ইকুয়াল টু r থিটার ফর্মুলা অ্যাপ্লাই করব তখন আমাকে সবগুলো অ্যাঙ্গেলকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তো আমরা কি জানি যে
180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। সেম ওয়েতে আমার 45 বাই 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 ইন্টু হচ্ছে 45 বাই 60 রেডিয়ান। তাহলে আমি যদি এখন ফর্মুলা অ্যাপ্লাই করি যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু হচ্ছে থিটা। এখন দুইটা স্থান মানে কি পৃথিবীর দুইটা স্থান অবশ্যই হবে, তার মানে এখানে আর বসাবো হচ্ছে পৃথিবীর আর কত 64 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার, আর থিটা আমাকে দেওয়া আছে পাই বাই হচ্ছে 180 ইন্টু হচ্ছে 45 ডিভাইডেড বাই 60। তাহলে এখান থেকে আমরা ডিসটেন্সটা একবারে পেয়ে যাব। তাহলে ডিসটেন্সটা আমরা বের করে ফেলি যে 6400 10 টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে 3.1416 ডিভাইডেড বাই 180 ইন্টু হচ্ছে 45 ডিভাইডেড বাই হচ্ছে 60। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে স্থান দুইটার মধ্যবর্তী দূরত্ব অ্যাকচুয়ালি 83776 মিটার। ওকে, পরের ম্যাথে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে আমার অভেদ এবং সমীকরণ সংক্রান্ত। এবার আমরা ত্রিকোণমিতিক সমীকরণ সলভ করব। তো প্রথম ম্যাথটা হচ্ছে কুয়েটে এসেছে, বলেছে sin আলফা প্লাস কোসেক আলফা ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে আমাকে এখন প্রুফ করতে হবে যে sin টু দি পাওয়ার n আলফা প্লাস কোসেক টু দি পাওয়ার n আলফা ইজ ইকুয়াল টু 2 হবে। তাহলে শুরু করি, যেটা আমার গিভেন ইনফরমেশন যে sin আলফা প্লাস কোসেক আলফা ইজ ইকুয়াল টু 2। তো কোসেকটা লেখা যায় 1 বাই sin is equal to 2। তাহলে এবার আর গুণন করে দেই, তাহলে আর গুণন করলে আমার আসবে sin স্কয়ার আলফা প্লাস 1 ডিভাইডেড বাই sin আলফা is equal to 2। এখন আমি যদি এইটাকে একটু গুণ করে দেই, তাহলে আমার আসবে sin স্কয়ার আলফা প্লাস 1 মাইনাস 2 sin আলফা is equal to 0। তাহলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তার মানে আমি লিখতে পারতেছি এখানে অ্যাকচুয়ালি মাইনাসটা হবে, সরি। তাহলে এখানে আমি লিখতে পারতেছি যে অ্যাকচুয়ালি a মাইনাস b হোল স্কয়ার, তার মানে হচ্ছে sin আলফা মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে বলতে পারবো sin আলফা ইজ ইকুয়াল টু 1। তো sin আলফা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এখান থেকে আমি ইজিলি বলতে পারতেছি যে কোসেক আলফা ইজ ইকুয়াল টু 1 হবে, কারণ এটা 1 বাই sin আলফার মতো। তাহলে আমি যদি এখন বলি যে sin টু দি পাওয়ার n আলফা ইজ ইকুয়াল টু 1 টু দি পাওয়ার n cosec to the power n alpha is equal to 1 to the power n, তার মানে এটা 1 এটা 1। তো এটাকে যদি যোগ করে দেই, তাহলে sin to the power n alpha plus cosec to the power n alpha is equal to আমার হবে 1 plus 1 মানে 2। তার মানে আমার প্রুফটা হয়ে গেল। ওকে, পরেরটায় যাই। পরের ম্যাথে বলেছে যে a cos alpha minus b sin alpha is equal to যদি c হয়, তাহলে আমাকে বের করতে হবে a sin alpha minus b cos alpha এর ভ্যালুটা কত। তাহলে এবারও আমরা গিভেন ইনফরমেশন থেকে কাজ শুরু করব। তাহলে এখানে দেওয়া আছে যে a cos alpha minus b sin alpha is equal to হচ্ছে c। তাহলে যদি আমি স্কয়ার করে দেই, তাহলে a cos alpha minus b sin alpha whole square is equal to হচ্ছে c square। তাহলে হচ্ছে a স্কয়ার cos স্কয়ার আলফা মাইনাস b স্কয়ার sin স্কয়ার আলফা প্লাস হবে মাইনাস 2ab sin আলফা cos আলফা is equal to c স্কয়ার। তাহলে এখন যেহেতু আমার a sin লাগবে, তাহলে এই cos স্কয়ার আর sin স্কয়ারকে আমি ভাঙাই দিব। তাহলে আমি লিখতে পারি a স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস b স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার আলফা মাইনাস 2ab sin alpha cos alpha is equal to c square। যদি গুণ করে দেই a square minus a square sin square alpha plus b square minus b square cos square alpha minus 2ab sin alpha cos alpha is equal to c square। তাহলে এবার যদি আমি সাইড চেঞ্জ করি, তাহলে লিখতে পারি a square plus b square minus c square is equal to a square sin square alpha plus b square cos square alpha plus twice ab sin alpha cos alpha। তো এবার এই twice ab sin alpha cos alpha কে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে লিখতে পারি twice a sin alpha আর হচ্ছে b cos alpha। মানে এই লাইন থেকে আমি লিখতে পারি যে a sin alpha plus b cos alpha whole square। তাহলে অতএব আমি এখন পরের লাইনে লিখতেই পারবো যে a sin alpha plus b cos alpha is equal to plus minus root over
a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ওকে, সামনে আগাই। পরের ম্যাথটায় বলেছে যে tan স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু যদি 1 মাইনাস e স্কয়ার হয়, তাহলে আমাকে প্রুফ করতে হবে যে sec আলফা প্লাস tan কিউব আলফা কোসেক আলফা ইজ ইকুয়াল টু 2e স্কয়ার মাইনাস e স্কয়ার পাওয়ার 3/2। তাহলে এখানে আমরা গিভেন ইনফরমেশন থেকে কাজটা শুরু করব। আমাকে দেওয়া আছে হচ্ছে যে tan স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস e স্কয়ার। তো tan স্কয়ার আলফা যদি 1 মাইনাস e স্কয়ার হয়, তাহলে আমরা লিখতে পারি যে sec স্কয়ার আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস e স্কয়ার। কারণ আমরা কি জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে বলতে পারি যে sec স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 2 মাইনাস e স্কয়ার। ওকে, একটা পেয়ে গেলাম। এখন যদি আমরা এইখানে ফেরত যাই, তাহলে আমরা বলতে পারি যে sec আলফা প্লাস tan কিউব আলফা কোসেক আলফা, এটার ভ্যালু আমাকে বের করতে হবে। তো তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে সাইন কজ এটাকে ভাঙাই দিব। তাহলে আমার আসবে sec আলফা প্লাস sin কিউব আলফা cos কিউব আলফা 1 বাই sin আলফা। তো এরপরে sec আলফা প্লাস sin স্কয়ার আলফা cos কিউব আলফা হলো। তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল আমার tan স্কয়ার, আর এখানে হয়ে গেল আমার 1 বাই cos। তাহলে এখান থেকে আমি বলতে পারি এখানে আমার আসবে যে sec আলফা প্লাস tan স্কয়ার আলফা, আর এখানে হচ্ছে 1 বাই cos, তার মানে अगेन sec আলফা। তাহলে এবার যদি আমি sec আলফাটাকে কমন নিয়ে ফেলি, তাহলে আমার আসবে 1 প্লাস tan স্কয়ার আলফা। তাহলে 1 প্লাস tan স্কয়ার আলফা মানে অ্যাকচুয়ালি কি sec স্কয়ার আলফা। তাহলে এখানে আমার হয়ে গেল sec কিউব আলফা। তাহলে এই জায়গা থেকে আমি যদি এখন ব্যাপারটা দেখি, তাহলে বলতে পারি sec আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার 2 মাইনাস e স্কয়ার। তাহলে এখানে আমি লিখতে পারি sec আলফা হোল কিউব। তাহলে sec আলফার ভ্যালু 2 মাইনাস e স্কয়ারের উপরের রুট, এটাকে আবার আমি কিউব করলাম। তাহলে আলটিমেটলি আমার আসলো 2 মাইনাস e স্কয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে আমার কিন্তু প্রুফটা হয়ে গেছে যে sec আলফা প্লাস tan কিউব আলফা কোসেক আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস e স্কয়ার টু দি পাওয়ার 3/2। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ও সামনে আগাই। পরের টাইপটা হচ্ছে মৌলিক পর্যায়। মানে আমরা শুরুতে মৌলিক পর্যায়ে যে ম্যাথগুলো করেছিলাম সেটা এবার আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখব। যেমন এখানে প্রথম ম্যাথ বলেছে যে 12 sin স্কয়ার 8 আলফা, পাওয়ারটা কত? পাওয়ার হচ্ছে জোড়, ফাংশনটা কি? সাইন ফাংশন। তাহলে সাইন ফাংশনের পাওয়ার হচ্ছে জোড়, তার মানে সেটার মৌলিক পর্যায় হচ্ছে পাই হবে। তো এখানে 12 এর কোনো কাজ নাই, এখানে ছিল আমার 8 আলফা। তাহলে পাইকে আমি এখন কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। তাহলে আমার অ্যান্সার হচ্ছে পাই বাই 8। ব্যাস হয়ে গেল। দেন পরের ম্যাথে আমাকে বলেছে যে 2 tan কিউব 5 আলফা, এই ক্ষেত্রে আমার মৌলিক পর্যায়টা কত সেটা আমাকে বের করতে হবে। তো আমরা যখন tan এর গ্রাফটা এঁকেছিলাম তখন আমরা দেখেছিলাম যে tan এর ক্ষেত্রে আমার ফাংশনটা অ্যাকচুয়ালি পাই বা 180 ডিগ্রি পর পর রিপিট করে, আর এখানে কিন্তু জোড় বিজোড়ের কোনো সমস্যা নাই। তার মানে tan এর পাওয়ার জোড় হোক কিংবা বিজোড় যাই আসুক না কেন, মৌলিক পর্যায়ে অলওয়েজ হবে পাই। তাহলে 2 tan কিউব 5 আলফা, এটার জন্য মৌলিক পর্যায়ে পাই। এখন আলফার সাথে গুণ আছে হচ্ছে 5, তাহলে এটাকে আমি কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে। তাহলে আমার এই ক্ষেত্রে মৌলিক পর্যায়টা আসবে পাই বাই 5। তো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা খুবই ইন্টারেস্টিং, এটা বুয়েটে এসেছে 2017-18 সালে। এখানে বলেছে অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, খুব ভালো। সেটার একটা চাপের দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার এবং ওই কেন্দ্রে এ ও বি একটা কোণ উৎপন্ন হয়, সেই কোণটা হচ্ছে ওই চাপ দ্বারা আবদ্ধ। আমাকে এখন এই কোণটার মান বের করতে হবে।
তাহলে আমি যদি ফিগারটা আঁকি তাহলে এটা হচ্ছে আমার বৃত্তটা, এই বৃত্তটার এটা হচ্ছে আমার ও কেন্দ্র, এটা হচ্ছে আমার ওই বৃত্ত চাপ, যেই চাপের দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে হচ্ছে 14 সেন্টিমিটার। তার মানে আমাকে এস এর ভ্যালু দেওয়া 14 সেন্টিমিটার। আমাকে ব্যাসার্ধ মানে আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমাকে বের করতে হবে থিটার ভ্যালুটা কত। তাহলে আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু আর থিটা। এখন থিটা তো আমার থাকবে রেডিয়ানে, এর সঙ্গে এস আর এর কোনো সম্পর্ক নাই। তো আমরা দেখেই বুঝতে পারছি যেহেতু দুইটাই সেন্টিমিটার, তাহলে এখানে আমার একক চেঞ্জ করারও কোনো প্রয়োজন নাই। তাহলে আমি বলতে পারবো যে 14 ইজ ইকুয়াল টু হচ্ছে 10 থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 14/10, তার মানে হচ্ছে 1.4। এখন এককটা কত আসবে? এককটা অবশ্যই আসবে রেডিয়ানে। তার মানে আমার থিটা হচ্ছে 1.4 রেডিয়ান। ওকে, দেন এবার আমাকে বলেছে যে এবি জ্যা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত। তাহলে এবি জ্যা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে আমাকে এখন দুইটা জিনিস বের করতে হবে। একে তো আমাকে বের করতে হবে যে এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কত, দেন এই বৃত্তকলার ক্ষেত্রফলটা যদি বের করে ফেলতে পারি দেন আমাকে বের করতে হবে এই যে উপরের ক্ষেত্রফলটা কত। যদি উপরের ক্ষেত্রফলটা থেকে বৃত্তকলার ক্ষেত্রফলটা বাদ দেই তাহলে আমার কাঙ্ক্ষিত ক্ষেত্রফল বা এবি জ্যা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে ছোট জায়গাটা, সেটা আমার বের হয়ে চলে আসবে। ওকে, তো এখন আমরা একটু চিন্তা করি যে আমাকে যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হয়, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা ফর্মুলা কি কি জানি? একটা হচ্ছে জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে আমি ভূমি জানি না, উচ্চতা জানি না, তাহলে এই ফর্মুলা ইউজ করা যাচ্ছে না। দেন আর একটা ফর্মুলা হচ্ছে অর্ধ পরিসীমা দিয়ে, যে এস রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস এইটা। কিন্তু এখানে তো আমি কোনো বাহুর দৈর্ঘ্য জানি না, তাহলে মুসিবত হয়ে গেল। তাহলে এখন কিভাবে সলভ করবো এটা? আমরা কিন্তু আরো একটা ফর্মুলা শিখেছিলাম, যে সেটা ছিল যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মাঝের অ্যাঙ্গেলটা যদি আমি জানতে পারি তাহলে সেই বাহু দুইটা দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা, মানে এটা কিন্তু আমার বের হয়ে আসবে। কোন ফর্মুলা দিয়ে? হাফ এবি সাইন সি। তাহলে হাফ এই বাহু সাইন এই অ্যাঙ্গেল দিলে কিন্তু আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা ইজিলি চলে আসছে। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা আসবে হাফ ইন্টু হচ্ছে আর মানে হচ্ছে 10 ইন্টু আর মানে 10 ইন্টু হচ্ছে সাইন মাঝের অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা বের করলাম কিছুক্ষণ আগে, কত? 1.4 রেডিয়ান। আচ্ছা, আর বৃত্তকলার ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি হিসাব করেছিলাম যে পাই আর স্কোয়ার হয় হচ্ছে আমার টয়েস পাই রেডিয়ান কোণের জন্য। তাহলে আমার এখানে রেডিয়ান হচ্ছে 1.4, তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই টয়েস পাই ইন্টু হচ্ছে 1.4। তাহলে এই ক্ষেত্রফলটা থেকে আমি যদি এখন এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমার ব্যাপারটা হয়ে যাচ্ছে না। তাহলে আমার অ্যান্সারটা অ্যাকচুয়ালি আসবে যে আর স্কোয়ার বাই 2 ইন্টু হচ্ছে 1.4 মাইনাস হচ্ছে আর স্কোয়ার বাই 2 ইন্টু হচ্ছে সাইন 1.4। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে বলেছে একটা বৃত্তচাপ কেন্দ্রে যদি 24 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং ওই বৃত্তের ব্যাস 100 মিটার হলে বৃত্তকলার ক্ষেত্রফলটা কত। তাহলে আগের ম্যাথটাই ছোট একটা ভার্সন। তো এখানে আমাকে বলে দিয়েছে অ্যাঙ্গেলটা হচ্ছে 24 ডিগ্রি। তাহলে আমরা জানি হচ্ছে 360 ডিগ্রির জন্য আমার ক্ষেত্রফল আসে পাই আর স্কোয়ার। তাহলে 1 ডিগ্রির জন্য আসবে পাই আর স্কোয়ার বাই 360, আর তাহলে 24 ডিগ্রির জন্য পাই আর স্কোয়ার বাই 360 ইন্টু 24 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমার বৃত্তকলার ক্ষেত্রফলটা। তাহলে এখানে আমি ভ্যালুটা বসাই দেই, পাই ইন্টু হচ্ছে 100 স্কোয়ার বাই 360 ইন্টু হচ্ছে 24। ব্যাস, শেষ। তো আশা করি শুরুর দিকের চ্যাপ্টারে যে ম্যাথগুলো আমরা কভার করেছি আপনারা সেইগুলা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। ম্যাথগুলো খুবই ইজি, কিন্তু পরীক্ষায় আসে। আপনারা দেখেছেন বুয়েটের 2016-17 সালে বা 17-18 সালে ম্যাথ একটা এসে পড়েছে, কিন্তু ইজি ম্যাথ। বাট আমরা যদি এই যে ডিগ্রি আর রেডিয়ানের ব্যাপারটা মাথায় না রাখি বা ক্যালকুলেটর প্রেস করার সময় যদি আমরা ডিগ্রি মোডে রেখে রেডিয়ান মোডের ক্যালকুলেশন করে ফেলি তাহলে কিন্তু ম্যাথটা আমার ভুল হয়ে যাবে, আমাদের ইজি 10 নম্বর কিন্তু হারিয়ে যাবে। এটা কিন্তু করা যাবে না। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্যালকুলেটর যখন আমরা ব্যবহার করব ম্যাথগুলো করার সময় যেই মোডে আমরা ক্যালকুলেট করতেছি সেই মোডটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটরে দেওয়া আছে কি না। ওকে,
আশা করি আপনারা আমার ক্লাস আজকে ভালো মতোই বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আপনার সঙ্গে আমার পুনরায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিস ইসলাম আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ভালো থাকবেন।